হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে আপার প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে আমরা ইংলিশ পেডাগজির ক্লাস স্টার্ট করে দিয়েছি এবং প্রথম ভিডিওতেই ম্যাসিভ রেসপন্স তোমাদের থেকে আমি পেয়েছি, যেখানে ভিউজ এবং কমেন্টের সংখ্যা দেখেই বুঝতে পারছি যে ক্লাসটাকে তোমরা খুব উপভোগ করছো। প্রথম দিনেই আমি বলেছিলাম যে ইংলিশ পেডাগজি এটা এমনই একটা বিষয়, এটাকে কিন্তু খুব একটা যদি আমরা মুখস্থর পর্যায়ে রাখি অন্যান্য সাবজেক্টের মতো, তাহলে কিন্তু এখানে কোনো কোয়েশ্চেন বা কোনো টপিক সলভ তো আমরা করতে পারবোই না, বুঝতেও পারবো না। আমি তোমাদের বলেছিলাম যে ইংলিশ পেডাগজিটাকে আমরা এমনভাবে শিখবো যাতে আমরা শেখার পর আমাদের বন্ধুদেরকেও আমরা ইংলিশ পেডাগজিটাকে পড়িয়ে দিতে পারি। তাহলে প্রথম দিন আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর পার্ট 1 পড়েছিলাম। আজকে আমরা দেখব ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর পার্ট 2, কারণ এই প্রথম চ্যাপ্টারটা একটু ব্রড চ্যাপ্টার, যেটাকে আমাদের পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে পড়তে হবে যাতে আমরা খুব সহজে ইংলিশ পেডাগজিটাকে বুঝতে পারি। নোটিফিকেশন কখন আসতে পারে এটা তোমরা অনেকেই প্রশ্ন করেছো। দেখো, নোটিফিকেশন কবে আসবে এটা শিওর কোনো খবর নেই, তবে যেটা বোঝা যাচ্ছে যে মার্চের একদম শেষের দিকে আসতে পারে বা মিডলের দিকে। এবং ইংলিশ পেডাগজি বা আপার প্রাইমারির যে ব্যাচ সেটা আমি অবশ্যই লঞ্চ করব, কিন্তু একটু পরে। আগে আমি তোমাদের ইংলিশ পেডাগজিটাকে ভালো করে একটু শেখাই। তোমরা অবশ্যই কিন্তু প্রথম ভিডিওতে যেমন কমেন্ট করেছিলে, এই ভিডিওতেও লেকচারটাকে শোনার পর অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করবে, ভালো লাগলে কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কারণ ইংলিশ পেডাগজিটা আমি দায়িত্ব নিয়েছি। প্রথম দিনেই বলেছি যে ইংলিশ পেডাগজিটাকে আমরা একদম সহজ করে নেব। তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের লেসন 1 ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর পার্ট 2, কারণ পার্ট 1-এ অলরেডি আমরা অনেকটা আলোচনা করেছি, পার্ট 2-তে আরো বিস্তারিত আমরা পরের পার্টটাকে আলোচনা করি। চলো, তাহলে আগের ক্লাসে আমরা কি শেষ করেছিলাম, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। আমরা অ্যাকুইজিশন আর লার্নিং এর মধ্যে ডিফারেন্সটা দেখেছিলাম। কি ডিফারেন্স দেখেছিলাম? যে অ্যাকুইজিশন মানে কি, যেটা আমাদের মাদার টাং, যেটা আমাদের পড়তে হয় না, আমরা ন্যাচারালি আনকনসিয়াসলি সেটাকে আমরা অ্যাকোয়ার করে নিই, এর জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না। কিন্তু লার্নিংটা কি, সেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে কি ইংলিশ, যেটা আমাদের খুব ভালো করে শিখতে হয়। এটাকে শিখতে গেলে আমাদের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে, না হলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না। তাহলে আমরা আগের ক্লাসে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তার ডিফারেন্সটা দেখেছিলাম, আজকে আমাদের দেখতে হবে যে আমরা যে অ্যাকুইজিশনটা করি, তার মানে আমরা যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা শিখছি সেটা কিভাবে আমরা শিখি, তার স্টেজ কি, সেটা আজকে আমরা প্রথমে দেখব। তারপরে আমরা কি দেখব? ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফাংশনস অফ ইংলিশ, ইম্পর্টেন্স অফ টিচিং ইংলিশ, আর কি অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ। এই পার্ট 2কে আজকে আমরা কভার করব। তাহলে আজকে আমাদের প্রথম পার্ট কি? স্টেজেস অফ অ্যাকুইজিশন। স্টেজেস অফ অ্যাকুইজিশন এর মানে কি? ধরো আমরা বাংলা যে ল্যাঙ্গুয়েজটা সেটা তো ধাপে ধাপে শিখি। আমরা জন্মের পর ছোট্ট ছোট্ট কিছু একটা ভাওয়েল দিয়ে আ ও এইরকম একটা, যখন আমাদের 6 সপ্তাহ বয়স হয় সেরকমভাবে শিখি। যখন আমাদের 1 বছর হয় আমরা একটু একটু বলতে শিখি। আমাদের যখন 2 বছর হয় আমরা ওয়ার্ড বলতে শিখে যাই। এরপরে আমরা সেন্টেন্স বলতে শিখি। আমরা কিন্তু জন্মেই কথা বলি না, এবং তার একটা স্টেজ রয়েছে। সেই স্টেজের ভিত্তিতে আমরা ল্যাঙ্গুয়েজটাকে আস্তে আস্তে অ্যাকোয়ার করি। সেটা কি দেখা যাক। প্রথমেই যে স্টেজ আমাদের আসে জন্মের পর সেটা হচ্ছে কুইং। কুইং মানে কি? এই যে ধরো একটা সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, ধরো বাচ্চারা বলে, দেখবে তোমরা যে আহ, ও, এইরকম করে যখন ছোট বাচ্চা তোমরা বাড়িতে দেখবে, জন্মের কিছু সময় পরে এইরকম ছোট্ট ছোট্ট, যেটা একটা সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, এটাকে জাস্ট আমি বোঝানোর জন্য বলেছি, যেমন ও, এটা কিসের সাউন্ড দিচ্ছে? ও, ভাওয়েল। তারপরে কি প্রথমে যেটা আছে আহ, আহটা কিসের সাউন্ড দিচ্ছে? এর সাউন্ড। তাহলে এইটা হচ্ছে আমরা যে ল্যাঙ্গুয়েজ বলতে শুরু করি বাংলাতে তার প্রথম ধাপ। তার মানে কি, আমরা জন্মের পর আমাদের তো শ্রবণ শক্তি সবসময় কাজ করে, তার মানে কি আমাদের লিসেনিং পাওয়ার, সেইটা কি আমরা যখন জন্মের পর কেউ আমাদের আশেপাশে কথা বলে আমরা কিন্তু সেটাকে শুনতে পাই।
আমাদের ব্রেনটা এতই ইম্যাচিওর যে আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু আমরা শুনতে পাই এবং সেটা আমাদের ব্রেনের ভিতর প্রসেস করে। আমরাও কিন্তু বলার চেষ্টা করি কিন্তু বুঝতে পারি না। তাহলে এই যে এটা আমাদের কখন হয়? 6 উইকস, 6 সপ্তাহ, বা এটা অনেক সময় 8 উইকস, 6 to 8 উইকস এটা আমরা বলতে পারি। এই সময় আমরা আহ ও এরকম একটা সিঙ্গেল ভাওয়েল সাউন্ডে কিছু একটা ব্যক্ত করার চেষ্টা করি, যেটা আমরা হয়তো পুরোটা ভালোভাবে বলতে পারি না। তাহলে তোমাদের পরীক্ষায় এখানে কিভাবে আসতে পারে যে কুইং স্টেজ কোন সময় হয়, তোমরা তখন কি বলবে? 6 উইক বা 8 উইক এরকম একটা অপশানে থাকবে। আর যদি তোমাদের বলে দেয় যে সিঙ্গেল ভাওয়েল সাউন্ড সেটা আমরা কোন সময়ে অ্যাকোয়ার করি, সেটাও তোমরা বলে দিতে পারবে অনায়াসে। ক্লিয়ার? তাহলে এর পরে যে স্টেজটা আসে সেটা হচ্ছে আমাদের কি? ব্যাবলিং। ব্যাবলিংটা, এই যে আমরা এটা সিঙ্গেল ভাওয়েল সাউন্ড শিখলাম, এটা কিন্তু সিঙ্গেল ভাওয়েল সাউন্ড থেকে একটু মানে কি এক স্টেজ উপরে চলে যাবে। সেখানে কি হবে? ভাওয়েল কনসোনেন্ট বা কনসোনেন্ট ভাওয়েল আমরা একসাথে বলতে শুরু করব। কিভাবে বলতে শুরু করব? আমরা ধরো মা বলতে পারি, বা বলতে পারি, দা বলতে পারি, আম বলতে পারি। দেখো এখানে এম কনসোনেন্ট এ ভাওয়েল, বি কনসোনেন্ট এ ভাওয়েল, ডি কনসোনেন্ট এ ভাওয়েল, ইউ ভাওয়েল, এম কনসোনেন্ট। এটা আমাদের কখন হয়? এটা আমাদের 6 মান্থসে গিয়ে হয়, 6 মাস বয়সে গিয়ে এটা আমাদের এটা ডেভেলপ করে। এখানে আমরা কিন্তু সিঙ্গেল ভাওয়েল সাউন্ড বলছি না, এখানে কিন্তু আমরা ভাওয়েল কনসোনেন্টকে একসাথে বলছি। তোমরা যারা বাচ্চাদেরকে, তোমাদের বাড়িতে বাচ্চারা আছে, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে অনেক সময় তারা বলে মা, বা, দা, আম, এরকম করে তারা কিন্তু কথাবার্তা বলার চেষ্টা করে, পারে না কিন্তু চেষ্টা করে। তাহলে তোমাদের যদি বলে যে ভাওয়েল কনসোনেন্ট একসাথে তারা কোন বয়সে বলতে শেখে বা কোন স্টেজে, সেটা হচ্ছে ব্যাবলিং, কোন সময়? 6 মান্থস। ক্লিয়ার? এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাকে অনেক সময় তারা রিপিটেশনও করতে পারে। যেমন এখানে কি আমরা লিখেছি? মাম্মা, বাবা। এই যে মাটাকে তারা অনেক সময় রিপিটেশনও করে দেয়, মামা এরম বলে দেয়, বাবা এরম বলে দেয়, দাদা এরকম বলে দেয়, আম আম এরকমও বলে দেয়। তাহলে এখানে যে শুধু তারা ভাওয়েল আর কনসোনেন্টকে বলছে, সেটা কিন্তু আবার তারা রিপিটও করে দেয় মাঝে মাঝে। তাহলে এখানে কিন্তু এই রিপিটেশনের কথাটাকেও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ব্যাবলিং স্টেজে আমরা কি দেখলাম? 6 মাস বয়সে তারা ভাওয়েল কনসোনেন্টকে একসাথে হালকা হালকা করে বলতে শেখে। ক্লিয়ার? নেক্সট, ওয়ান ওয়ার্ড স্টেজ। ওয়ান ওয়ার্ড স্টেজ এটা কখন হয়? 1 ইয়ার। তার মানে কি? এখানে তারা একটা একটা ওয়ার্ড বলতে এবার শিখে গেছে। তারা আর কুইং বা ব্যাবলিং সেখানে একটা ভাওয়েল বলছে বা একটা ভাওয়েল একটা কনসোনেন্ট বলছে এইরকম স্টেজ নয়। তারা যে কোনো একটা ওয়ার্ড, ধরো তারা বলে দিল, কি বলবে? অ্যাপেল, পেয়ারা বাংলায় বলে দেবে, ভাত, ডাল, মাংস, এগুলোকে এই ওয়ান ওয়ার্ডকে তারা একেবারেই বলে দেবে। তারা কিন্তু আবার দুটো ওয়ার্ড বলতে পারবে না। যেমন তারা বলতে পারে আমি, তারা কিন্তু বলতে পারবে না আমি যাব। সেটা কখন বলবে? সেটা চলে আসবে আমাদের 2 ওয়ার্ড স্টেজ। এটা কখন হবে? 18 মান্থস। তার মানে আমরা ধরতে পারি যে এটা 1.5 বছরে হয়ে যাবে। 2 ওয়ার্ড স্টেজে কি হবে? এই যে ওয়ান ওয়ার্ডে তারা বলল ভাত, এখানে আবার বলে দেবে ভাত খাবো, ডাল খাবো। আবার এখানে 2 ওয়ার্ড স্টেজে তারা কি বলে দেবে? ওয়ান ওয়ার্ডে কি বলেছিল? আমি, এখানে আবার বলে দেবে কি? আমি যাব, আমি আসবো, এইরকম তারা বলে দিতে পারে। এখানে তাহলে 2 ওয়ার্ড স্টেজ। পরে যেটা লং আটারেন্স। লং আটারেন্স এটা কখন হয়? 2 থেকে 4 ইয়ার্স। তার মানে কি? তারা একটা গোটা সেন্টেন্স বলে দেবে যে তুমি কোথায় যাচ্ছ, আমি ভাত খাবো, আমি ডাল খাবো, মানে সম্পূর্ণ একটা সেন্টেন্স তারা এবার বলে দেবে লং আটারেন্সে। এবং এটা সম্পূর্ণটাই কি? অ্যাকুইজিশন, যেটা হচ্ছে আমাদের মাতৃভাষা। তাহলে তারা জন্মের পর থেকে এই 2 থেকে 4 বছরে তাদের তো কোনো টিচার ছিল না, তারা তো কোনো স্কুলে যায়নি, তবুও তারা বাংলা ভাষাটা বা তাদের যেটা মাতৃভাষা সেটা শিখলো কি করে? তারা সেটা অ্যাকোয়ার করেছে, তারা সেটা কিন্তু লার্ন করেনি। এবং তাদের প্রথম শিক্ষক যদি আমরা ধরি তাদের বাড়ির লোক, এবং প্রথম শিক্ষক যেটাকে আমরা মেনে থাকি সেটা হচ্ছে তার মা। তাহলে
অ্যাকুইজিশন আর লার্নিং। লার্নিং আমরা কখন করি? এই যে আমরা স্কুলে চলে গেলাম এরপরে 4-5 বছরে, সেখানে যখন আমরা গিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে পড়ছি, ইংলিশ মিডিয়াম স্কুলের এখন চলন, সেখানে আমরা কি করছি? ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিচ্ছি। তার মানে তারা সেখানে গিয়ে কি শিখছে? তারা ইংলিশ শিখছে। তখন সেটা কি হয়ে যাচ্ছে? তখন সেটা তাদের লার্নিং, কারণ তারা জন্মের পরেই সেখানে স্কুলে গিয়ে তাদের কোনো টিচার সেটা শিখিয়ে দেবে। তাহলে এই যে স্টেজেসগুলো খাতায় নোট ডাউন করে নেবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মোটামুটি লার্নিং আর অ্যাকুইজিশনের মধ্যে টপিকটা কমপ্লিট হলো। কিন্তু এই যে লার্নিং আর অ্যাকুইজিশনের যে ডিফারেন্সটা ছাড়াও এর মধ্যে আরও যে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের জেনে রাখতে হবে। কিরকম? এরপরে যেটা আমরা দেখব, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে এতক্ষণ যে আমরা অ্যাকুইজিশন বললাম, সেটা আমরা কিসে বললাম? সেটা আমাদের মাদার টাং নিয়ে বলেছি। এবারে আমরা কি পড়বো? ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তোমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো, যারা তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাদের তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ছিল? ইংলিশ ছিল। তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল? বাংলা ছিল। তাহলে আমাদের ভারতবর্ষে ইংলিশটাকে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের হিসাবে পড়ানো হয়, ঠিক আছে? কিন্তু এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার মানে যেটাকে আমরা বলছি ইংলিশ, এটাকে আবার এখন কি বলা হচ্ছে? মডার্ন উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে এটাকে ওয়ার্ল্ডের উইন্ডো বলা হচ্ছে। কেন ওয়ার্ল্ডের উইন্ডো বলা হচ্ছে? এটার সহজ ব্যাখ্যা হলো, ধরো তুমি কোনো বিদেশে যাবে, সেখানে তুমি কমিউনিকেশন কিন্তু মাতৃভাষায় করতে পারবে না। ধরো তুমি ইউরোপ ট্যুরে গেছো, আমেরিকাতে গেছো, লন্ডনে গেছো, সেখানে তোমাকে কিসে কথা বলতে হবে? ইংলিশেই কথা বলতে হবে। এবং ইংলিশটাকেই গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে, কারণ এই ল্যাঙ্গুয়েজটাই সমস্ত বিশ্বে একদম রকেটের গতিতে ছড়িয়ে গেছে। কারণ এই ল্যাঙ্গুয়েজটা তুলনামূলকভাবে কিন্তু অনেক সহজ, যদি আমরা শিখে নিতে পারি। আমরা কিন্তু অত সহজে চাইনিজ বা জাপানিজ বা জার্মান যে ল্যাঙ্গুয়েজ, সেটা শিখতে পারবো না। কিন্তু দেখো, আমরা ইংলিশটাকে খুব সহজেই শিখতে পারি। এবং যেটা অবদান, সেটা কি আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, ব্রিটিশদের অবদান। সেটা নিয়ে আর বিস্তারিত আমি যাচ্ছি না, আগের ক্লাসে বলে দিয়েছি। তাহলে এখানে ইংলিশটাকে আমাদের কি ল্যাঙ্গুয়েজ হিসাবে দেখা হচ্ছে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবং ইংলিশটাকে আমরা এখন উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড বলতেই পারি, কারণ যেখানেই আমরা যাই না কেন, সেখানে আমাদের ইংলিশেই কমিউনিকেশনটা করতে হয়। এরপরে যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে কি ফাংশনস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে আমরা ইংলিশটা শিখে নিলাম, এর ফাংশনটা কি? এই যে তুমি ইংলিশ পেডাগজি পড়ছো, এর ফাংশনটা কি? তোমাকে চাকরিটা পেতে হবে, প্রাইমারি টেটে ইংলিশে ভালো নাম্বার পেতে হবে। ঠিক তেমনি ইংলিশটা কেন আমরা শিখি, তার কিছু ফাংশনস রয়েছে, সেই ফাংশনসগুলোকে আমাদের জানতে হবে। তাহলে চলো আমরা ফাংশনস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনে নিই। কেন? কমিউনিকেটিভ ফাংশন। প্রথমেই আমরা যেটা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে কি কমিউনিকেটিভ ফাংশন। কমিউনিকেটিভ মানে কি? এই যে একে অপরের সাথে কথোপকথন। ধরো তুমি এখন ওয়েস্ট বেঙ্গলে আছো, তুমি চেন্নাইতে চলে গেলে, তুমি তামিলে চলে গেলে, তুমি তো সেখানকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা শিখতে পারবে না। তোমাকে সেখানে গিয়ে কিসে কমিউনিকেট করতে হবে? যদি তুমি হিন্দি না জানো, তাহলে তোমাকে সেখানে ইংলিশেই গিয়ে কথা বলতে হবে। এবং এখানে কমিউনিকেটিভ কেন? কারণ এটা একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে সারা বিশ্বে কমিউনিকেশনের কাজ করে। আমরা যেখানেই যাই না কেন, সব জায়গাতেই ইংলিশের প্রাধান্য। তাহলে যদি ফাংশনগুলো আমাদের জেনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ চলে আসতে পারে। প্রথম কি? কমিউনিকেটিভ। সেকেন্ড কি? রেগুলেটরি ফাংশন। রেগুলেটরি বলতে যেটা আমরা ভারতবর্ষের ক্ষেত্রে বুঝি, সেটা আমাদের মানে কি আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, তবুও এখনো বলে দিচ্ছি। রেগুলেটরি মানে হচ্ছে, আমরা ধরো কোনো কোর্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ল, সব জায়গায় কি চলছে? ওই বলেছিলাম অফিস, কোর্ট, কোর্টের রায় সবকিছু কিসে হয়? ইংলিশে হয়। তাহলে রেগুলেটরি ফাংশন এটাকে বলে, ঠিক আছে? যেখানে অ্যাডমিনিস্ট্রেশন বা অফিস কাছারি হোক, কোর্ট হোক, আইন হোক, সবকিছু কিসে হচ্ছে? ইংলিশে হচ্ছে। ক্লিয়ার? ইনস্ট্রুমেন্টাল ফাংশন। ইনস্ট্রুমেন্টাল ফাংশন এটার অর্থ হলো আমাদের যে ফর্মাল এডুকেশন, ফর্মাল এডুকেশন সেখানটা এখন কি হয়ে যাচ্ছে? দেখো, যতই আমরা প্রাইমারি টেট বলি না কেন, আমাদের কিন্তু ইংলিশ মিডিয়ামের রমরমা বেড়েই চলেছে। তাহলে ইনস্ট্রুমেন্টাল ফাংশনটা হচ্ছে কি? যেখানে আমাদের যে ফর্মাল এডুকেশন মানে কি? এই যে আমাদের স্কুল কলেজে যেটা শেখানো হয়, স্কুলে কিন্তু অলরেডি ইংলিশ মিডিয়ামের দপদপা কি হচ্ছে? বেড়েই চলেছে। সব জায়গায় দেখবে ইংলিশ মিডিয়ামের স্কুল খুলে যাচ্ছে। তাহলে ইনস্ট্রুমেন্টাল বলতে কি? আমাদের যে ফর্মাল এডুকেশন, সেটা যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখন শিখছি প্রায়, সেটাকেই বলে। ক্লিয়ার? নেক্সট, অকুপেশনাল ফাংশন।
অকুপেশনাল ফাংশন মানে হচ্ছে বিভিন্ন পেশাগত যে ফাংশন। কিরকম, ধরো তুমি কোনো বিজনেস করছো বড় বড়, তুমি জানো, আবার ছোট ছোট ক্ষেত্রে এটাকে ভেবো না। তোমাদের যে ট্রেড হয়, বিজনেস হয়, ইন্ডাস্ট্রি হয়, সব কিছুই দেখবে সব জায়গাতেই এখন কিসের প্রাধান্য? ইংলিশের প্রাধান্য সব জায়গাতেই। ক্লিয়ার? নেক্সট, ক্রিয়েটিভ ফাংশন। ক্রিয়েটিভ ফাংশনস হলো, ক্রিয়েটিভ ফাংশনস মানে কি? ক্রিয়েটিভ ফাংশনস মানে হচ্ছে ধরো তোমাদের বিভিন্ন রাইটিংস, বিভিন্ন লিটারেচার, সায়েন্স ফিকশন, এখন সব কিছুতে কিসের দপদপা? ইংলিশের। তুমি একটা ভালো আর্টিকেল কোথায় পাবে? ইংরেজিতে পাবে। তুমি একটা ভালো সায়েন্সের কোনো থিসিস, সায়েন্সের কোনো ভালো থিসিস তুমি কোথায় পাবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবে। ধরো তোমার মোবাইলে যে ল্যাঙ্গুয়েজটা তুমি ব্যবহার করো সেটা কি করো? ইংলিশ। তাহলে লিটারারি ফাংশন, ইংলিশটা কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা, দেখবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে কিন্তু এটা গ্রাস করে নিচ্ছে। এটা কঠোর হলেও এটাই কিন্তু বাস্তব। তোমরা নিজেদের মতো করে একবার ভেবে দেখো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখন বেশি প্রাধান্য পায় না তোমাদের মাতৃভাষা বাংলা পায়? আশা করি উত্তরটা তোমরা নিজেরাই পেয়ে যাবে। কিন্তু যেহেতু এটা আমাদের পেডাগগির পার্ট, ফাংশনস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। এমসিকিউ আকারে এগুলো আসতে পারে যে এর মধ্যে কোনটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাংশন। তোমরা জেনে গেলে কোনগুলো, অনায়াসেই উত্তর করে দিতে পারবে। তাহলে ফাংশনস যখন আমরা জেনে নিয়েছি, এরপরে আমাদের জানতে হবে কি? ইম্পর্টেন্স অফ টিচিং ইংলিশ। আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে পড়াচ্ছি, এই যে টিচিংটাই মানে ইংলিশটাকে পড়াচ্ছি, তার ইম্পর্টেন্স, গুরুত্বটা কি? ইংলিশের গুরুত্ব আর বলে বোঝাতে হবে না, অনেক গুরুত্ব। তোমাদের এমসিকিউ আকারে এগুলো আসতে পারে, তার গুরুত্বগুলো একবার আমাদের জেনে নিতে হবে। এই যে প্রথমেই কি, এগুলো তোমরা আগের সাথে কিন্তু কোরিলেট করতে পারবে। আমি যে ক্লাসে আগের দিন লেকচার দিয়েছি বা আজকে আমি যে লেকচারটা দিচ্ছি, তোমরা যদি ভালো করে মন দিয়ে শোনো, এই যে ইম্পর্টেন্সটা তোমরা নিজেরাই কোরিলেট করতে পারবে, বুঝতে পারবে যখন আমি উত্তরগুলো বলবো। লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। লিঙ্ক ল্যাঙ্গুয়েজ মানে কি? ওই যে বললাম, তুমি কোনো রিজিওনাল ভাষা জানো না, কোনো দেশের ভাষা জানো না, সেখানে তুমি চলে গেলে তুমি তার সাথে অনায়াসে কিসে কথা বলতে পারবে? ইংরেজিতে কথা বলতে পারবে, যদি তুমি ইংরেজিতে জানো। ক্লিয়ার? তাহলে লিঙ্ক হচ্ছে কি? ভাষা। কোন ভাষা? ইংরেজি ভাষা। তোমার মাতৃভাষা কিন্তু লিঙ্ক করছে না, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। নেক্সট, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। একটু আগেই আমি বলেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয়েছে, কারণ সমগ্র বিশ্বেই প্রায় ইংলিশটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ক্লিয়ার? যে দেশ থেকে, ধরো আমি ইন্ডিয়ার লোক, আমি একটা অন্য কোনো কান্ট্রিতে গেলাম, সেখানকার ভাষা হয়তো আমি রিজিওনাল ভাষা জানলাম না, কিন্তু যদি আমি ইংলিশটা জানি, আমি কিন্তু খুব ভালোভাবে সেখানে গিয়ে কমিউনিকেট করতে পারবো। কে কি বলছে বা আমি তাকে কি বলছি, সেটা একটা ভাষার আদান প্রদানের মাধ্যমে আমরা বুঝতে পারবো, যেটা কমিউনিকেটিভ যে ফাংশনস ছিল তার আন্ডারে আমরা ফেলতে পারি। ক্লিয়ার? নেক্সট, অ্যাডমিনিস্ট্রেশন, কোর্টস, ল। একটু আগেই আমি যেখানে যখন আমি ফাংশনস করাচ্ছিলাম এটা বলে দিয়েছি, সেটাও কিন্তু ওই ইম্পর্টেন্সের মধ্যেই পড়ে, যে ইংলিশ টিচিং বা শেখানোর গুরুত্বের মধ্যেই পড়ছে, যে বিভিন্ন অফিস কাছারি আইন সব জায়গাতেই কিসের ব্যবহার হচ্ছে? ইংলিশের। মিডিয়াম অফ হায়ার এডুকেশন, সব থেকে গুরুত্বপূর্ণ আজকের দিনে এইটাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজের যদি আমরা গুরুত্বটা আলোচনা করি, সব থেকে আজকের দিনে যেটা গুরুত্ব সেটা হচ্ছে কি? মিডিয়াম অফ হায়ার এডুকেশন। ধরো তুমি কোনো হায়ার এডুকেশন করবে, সাপোজ আমি ধরে নিলাম তুমি কোনো ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি কোনো রিজিওনাল ভাষায়, তোমার মাতৃভাষায় ভালো কিন্তু কোনো বুকস পাবে না। তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে যদি তুমি না জানো, তুমি কিন্তু ওখানে কোয়ালিফাই করতে পারবে না, কারণ তোমাকে ইংলিশটা জানতেই হবে। যত ভালো ভালো বই, যত ভালো ভালো আর্টিকেলস, সব কিন্তু কিসে? হায়ার এডুকেশনের ক্ষেত্রে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সবটাই কিন্তু ইংলিশ। তাহলে ইংলিশের গুরুত্বটাকে কিন্তু আমাদের খাটো করে দেখলে হবে না। ক্লিয়ার? নেক্সট, ল্যাঙ্গুয়েজ অফ প্রেস্টিজ। অবশ্যই এটা ল্যাঙ্গুয়েজ অফ প্রেস্টিজ। তার মানে কি? ধরো তুমি একটা কোথাও গেছো, তোমার সামনে কেউ ইংরেজিতে কথা বলছে, অটোমেটিক মানুষজন দেখবে তার দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? কারণ ইংলিশটাকে একটা প্রেস্টিজিয়াস ল্যাঙ্গুয়েজ হিসাবে দেখা হচ্ছে কিন্তু এখন। এটা তোমরা নিজেরাও বুঝতে পারবে। ধরো তুমি কোথাও যাচ্ছ, তুমি, কেউ একজন তোমাকে ইংরেজিতে কিছু জিজ্ঞাসা করেছে, তোমার কিন্তু অটোমেটিক তার প্রতি একটা শ্রদ্ধা চলে আসবে, যে সে আমাকে ইংরেজিতে কথা বলেছে। এবং যদি তুমি ইংরেজিতে উত্তর দিতে না পারো, তাহলে তোমার হিউমিলিয়েশন বা অপমান হবে না? হবে না?
অবশ্যই হবে। তাহলে এটা কিন্তু একটা প্রেস্টিজিয়াস ল্যাঙ্গুয়েজ এখনকার যুগে দাঁড়িয়ে। ক্লিয়ার? একটু আগে যেটা বলেছি, সায়েন্স, কালচার, ট্রেড, ইন্ডাস্ট্রি সবকিছুতেই কিসের দপদপা? ইংরেজির দপদপা। সেটা আমরা ফাংশনে অলরেডি আলোচনা করে নিয়েছি। ক্লিয়ার? তাহলে ইম্পর্টেন্স অফ টিচিং ইংলিশ, গুরুত্ব, প্রত্যেকটা গুরুত্ব আমি ভেঙে ভেঙে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিলাম। অবশ্যই তোমরা এটা কি করবে? খাতায় নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? এরপরে যেটা আমরা শিখব, আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি আমাদের অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ। আমরা ফাংশন পড়লাম, আমরা ইম্পর্টেন্স পড়লাম, এরপরে আমরা যেটা পড়বো অবজেক্টিভস। অবজেক্টিভস মানে কি? উদ্দেশ্য, যে আমরা ইংলিশটা কি উদ্দেশ্যে পড়ছি। ইংলিশটা আমাদের পড়ার প্রথম যে উদ্দেশ্য হলো, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটায় ভালো কথা বলতে পারবো, কেউ যদি আমাদেরকে কিছু বলে সেটা আমরা বুঝতে পারবো, আমরা পড়তে পারবো ইংরেজিটা ভালো করে, আমরা লিখতে পারবো ইংরেজিটা ভালো করে। এই চারটে হচ্ছে প্রথম শর্ত অবজেক্টিভস যদি আমরা বলতে চাই। তাহলে প্রথম যে উদ্দেশ্য সেটা আমাদের কি বলতে পারি আমরা? LSRW, তার মানে কি? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই চারটে জিনিস যদি আমরা ভালো করে শিখে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা খুব ভালো ইংরেজিটায় আমাদের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যেগুলো শিখলাম, এই যে চারটে, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের রিয়েল লাইফ সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারবো। কিরকম ভাবে? এই যে ধরো তুমি ইংলিশ পেডাগগিটা যদি ভালো করে শিখে যাও, তুমি কি করতে পারবে? পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। ঠিক ওই রকমই। তাহলে অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ, এটাকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে কি লিটারেরি ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এটা হচ্ছে অবজেক্টিভসের বেসিক পার্ট, আর লিটারেরি ডেভেলপমেন্ট এটা কিন্তু একটু বড়, ব্রডার টপিক। তাহলে আগে আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পড়ব। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তার মানে কি? এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা ডেভেলপ করছি, তার মানে কি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখছি, আমরা কেউ কিছু ইংরেজিতে আমাদের যদি বলে সেটা আমরা বুঝতে পারছি কিনা, আমরা সেটাকে বুঝে আমরা কিছু উত্তর করতে পারছি কিনা, আমরা ইংরেজিতে কিছু পড়ে সেটা সঠিক পড়তে পারছি কিনা এবং তার মিনিংটা উদ্ধার করতে পারছি কিনা, এবং লাস্ট কি আমরা ইংরেজিতে কোনো টপিকের উপরে বা কোনো কিছুতে লিখতে পারছি কিনা, সেটাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। মানে এই যে ধীরে ধীরে যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটাই। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অবজেক্টিভের যে পার্ট, সেই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কি? সেটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং। তার মানে কি জন্মের পরেই আমরা প্রথমে কি করি? ওখানে আমি একটা আভাস দিয়েছিলাম যে স্টেজেস অফ অ্যাকুইজিশনে আমরা কি ল্যাঙ্গুয়েজটাকে শুনি প্রথমে, তারপরে আমরা কথা বলি, তারপরে আমরা পড়াশোনা করি, তারপরে সেটাকে আমরা লিখি। এবং এই যে ফর্মুলাটা LSRW, এটা পরীক্ষায় অনেক সময় তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে WRSL বা LRWS এরকম ভাবে দিয়ে দেবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে স্টেজটা, এইটা তোমাদের একদম মুখস্থ রেখে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আমাদের কি হয়? প্রথমেই হয় আমাদের কি লিসেনিং। তার মানে কি? এটাকে অনেক সময় আমরা সিমেন্টিক্স ও বলে থাকি। কোনো একটা, ধরো কেউ তোমাকে ইংরেজিতে কথা বলেছে, সেটা তুমি কি করলে? লিসেন করলে। তার মানে সেটা কি লিসেনিং, সেটাকে তুমি শুনলে। শুনলে মানে কি? তোমার যদি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়ে থাকে তাহলে তুমি সেটাকে শুনে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পেরেছো। ক্লিয়ার? এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি স্পিকিং। স্পিকিং বা যেটাকে আমরা বলি ফোনেটিক। তার মানে কি? তুমি যে শুনলে, সেই শুনে তোমাকে তো কিছু বলতে হবে, তুমি তো আর বোবা নও। তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়েছে, তুমি কেউ তোমাকে কিছু বলেছে সেটা তুমি শুনে বুঝতে পেরেছো। এবারে তোমাকে যদি বলতে হয়, তখন তোমার যে প্রোনাউন্সিয়েশন ইংরেজির সেটা সঠিক হতে হবে, তোমার ভোকাবুলারি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তবে তুমি সেটাকে উত্তর দিতে পারবে। কারণ তোমাকে এমন একটা প্রশ্ন করা হয়েছে, তুমি ইংরেজির সেই ভোকাবুলারির মানেটাই জানো না, তাহলে তুমি উত্তর করতে পারবে না। তাহলে তোমার স্পিকিং পাওয়ার থাকতে হবে কি? তোমার স্পেলিং, মানে তুমি উচ্চারণটা এমন ভাবে করছো যেন সেটা ভুল স্পেলিং এর আকারে না হয়।
প্রোনাউন্সিয়েশনের আকারে না হয়, তোমার ইন্টোনেশন। ইন্টোনেশন মানে কি, তোমাকে কোথায় থামতে হবে আর কোথায় জোর দিতে হবে ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেটা তোমাকে জানতে হবে। তাহলে লিসেনিং আমরা শুনলাম, স্পিকিং মানে কি, এই লিসেনিং যেটা আমরা শুনলাম বুঝলাম, তার ভিত্তিতে আমরা কোনো কিছু বললাম, উত্তর করলাম, এবং সেটা সঠিক যেন হয়। এরপরে যেটা আমাদের স্টেজ আসবে সেটা হচ্ছে কি রিডিং। রিডিং স্টেজে কি হয় সেটা হচ্ছে কি ফোনেটিক কাম গ্রাফিক। তার মানে কি, আমরা কোনো একটা পড়ছি সেটা যেন সঠিক উচ্চারণ করে পড়তে পারি, যেটা পড়ছি তার যেন মিনিংটা আমরা ভালোভাবে উদ্ধার করতে পারি। তোমাদের একটা প্রাইমারিতে আছে প্যাসেজ, সেখানে কি তোমার রিডিংটা কাজে লাগবে। তুমি যদি পড়ে বুঝতে না পারো তাহলে তোমার বেকার, তুমি ওখানে নাম্বার পাবে না। এবং রিডিংটার পরে যেটা আমাদের আসে সেটা হচ্ছে কি রাইটিং, যেটাকে আমরা নর্মালি বলি গ্রাফিক। তার মানে কি, তুমি খাতায় কিছু লিখছো, সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ তোমার এটার সব থেকে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বেশি দরকার। তুমি ইংরেজিতে শুনে অনেক সময় বুঝতে পারবে, তুমি হয়তো ভুলভাল কথাও বলে দিতে পারবে স্পিকিং, তুমি একটা রিডিং পড়ে বুঝতেও পারলে, কিন্তু যখন তোমাকে কঠিন পার্টটা দেওয়া হবে রাইটিং, সেখানে তোমার কি টেস্ট হবে, তোমার আলটিমেট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এখানে টেস্ট হবে, যে তুমি সঠিক ঠিকঠাক বাক্য গঠন করে কিছু লিখছো কিনা। ভুলভাল নয় কিন্তু, যখন তুমি পরীক্ষার খাতায় ইংরেজিতে কিছু লিখবে সেটা কিন্তু তোমাকে সঠিক লিখতে হবে। তুমি একটা কথা ভুল বললে কিছু যায় আসে না, তুমি একটা শুনলে ভুলভাল কিছু যায় আসে না, তুমি পড়লে ভুলভাল কিছু যায় আসে না, কিন্তু যদি তুমি ভুলভাল খাতায় লিখে আসো কি হবে, তোমার নাম্বার কাটা যাবে। তাহলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে চারটে পার্ট, সেটা আমরা কিভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, আমরা প্রথমে শুনি, তারপরে বলি, তারপরে পড়ি, তারপরে লিখি। এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ শিক্ষার একদম চারটে ধাপ। এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজটাকে শিখে থাকি। এরপরে যেটা অবজেক্টিভের মধ্যে সেটা হচ্ছে কি লিটারেরি ডেভেলপমেন্ট। এটা হচ্ছে অনেকটা একটা বড় পার্ট। বড় পার্ট বলতে গেলে, ধরো তোমরা যারা ক্লাস 11 বা 12-এর কোনো বই দেখেছো, সেখানে তোমরা দেখবে ওখানে তাদের ক্রিটিক্যাল ভিউজ জানতে চাওয়া হয়। তার মানে ধরো কোনো একটা তারা পোয়েম পড়লো, তার রাইম স্কিম কি, সেখানে ক্রিটিক্যাল অ্যানালিসিস কি বলা হয়েছে, তার মানে টাইটেলটাকে জাস্টিফাই করো। এই যে বিভিন্ন ক্রিটিক্যাল ভিউজ যেগুলো তোমাদের কাজে লাগে, বিশেষ করে তুমি ইংলিশ লিটারেচারটায় খুব ভালোভাবে দখলে আনতে পেরেছো, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং দারুণ হয়েছে, তোমার থট প্রসেস দারুণভাবে হয়েছে, তার মানে এখানে ছোটোখাটো বিষয় নয়। এই যে লিটারেরি ডেভেলপমেন্ট, এখানে তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একজন স্পেশালিস্ট হতে হবে। যেভাবে ইংলিশের ওই পোয়েমসগুলো লেখা হয়েছে বা ড্রামাস লেখা হয়েছে বা প্লেজ লেখা হয়েছে, তার পুরো স্ট্রাকচার সিস্টেম সমস্তটাকেই ইন ডিটেলে ব্যাখ্যা করে তোমাকে বুঝতে হবে। সেটাই হচ্ছে লিটারেরি ডেভেলপমেন্ট। এটা হচ্ছে একটা খুব অনেক বড় টপিক, এটাই আমরা বেশি ডিটেলসে ঢুকবো না, কারণ অত ডিটেলস আমাদের প্রয়োজনও নেই, জাস্ট হালকা করে এইটুকুই জেনে রাখো। এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা কি ব্লুমস 3 ডোমেনস অফ অবজেক্টিভস। এই যে আমরা অবজেক্টিভস কার দেখলাম, ইংলিশের। ব্লুমস তিনটে আমাদের যে ডোমেন আছে, যে অবজেক্টিভসটাকে কিভাবে আমরা আয়ত্তে আনতে পারি সেটা আমাদের বলে দিয়েছে। জাস্ট হালকা করে, এটা বিশেষ করে আমাদের চাইল্ড সাইকোলজির টপিক, কিন্তু এখানে জাস্ট আমাদের হালকা একদম বেসিক জিনিসটা জেনে রাখতে হবে। এটা তোমাদের চাইল্ড সাইকোলজিতেও কাজে লেগে যেতে পারে। সেটা কি কগনিটিভ ডোমেন। কগনিটিভ ডোমেন মানে হচ্ছে সেখানে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বৃদ্ধি পেল। তার মানে কি, কগনিটিভ মানে কি, তাহলে এই যে আমি তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বা ইংলিশ পেডাগগিটা এত ভালো করে বলে দিলাম, তার মানে তোমাদের কি হলো, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অনেকটাই বৃদ্ধি হলো, তোমরা ভালোভাবে এই টপিকটাকে বুঝতে পারলে। সেটাই হচ্ছে কগনিটিভ ডোমেন, যেখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের যে বোধ শক্তি বা বোঝার শক্তি সেটা আমাদের ডেভেলপ হয়। সেটা আমরা এখানে কিসের হিসাবে ধরবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের আমাদের যে বোঝার যে শক্তিটা সেটা আমাদের ডেভেলপ হয়েছে। ক্লিয়ার? অ্যাফেক্টিভ ডোমেন মানে হচ্ছে এখানে আমাদের ফিলিংস বলতে গেলে, ধরো তুমি একটা কোনো পোয়েমস ধরো পড়েছো, বা কোনো পোয়েমসে তোমার ইন্টারেস্ট আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমার গদ্য পড়তে ভালো লাগে না, বা প্রোজ পড়তে ভালো লাগে না, তোমার নোভেল ভালো লাগে না, কিন্তু যখন তুমি পোয়েম পড়ো তখন তোমার খুব ভালো লাগে। তাহলে অ্যাফেক্টিভ ডোমেন এখানে তোমার ফিলিংস বা ইন্টারেস্টটাকে ডেভেলপ করে।
যে কোন বিষয়তে বা কোন ডোমেনে তোমার বেশি ইন্টারেস্ট বা তোমার কিছু ভালো লাগছে কোন ডোমেনটা। যেমন আমি বললাম তোমার পোয়েমটা খুব ভালো লাগছে, তাহলে এখানে তোমার ইন্টারেস্ট বা ফিলিং, তোমার ভালো লাগা কোনো একটা পার্টিকুলার জিনিসের প্রতি ইংলিশ সাবজেক্টে তোমার ভালো লাগা কোথায় তৈরি হয়? অ্যাফেক্টিভ ডোমেনে। এবং সাইকোমোটর ডোমেন, এটা আমি কিভাবে তোমাদের ব্যাখ্যা করব একদম সহজে বলবো, একদম জাস্ট ছোট্ট একটা লাইনে। সাইকোমোটর ডোমেন মানে হচ্ছে এখানে তোমাদের মোটর স্কিল, মানে তোমাদের ফিঙ্গার বা থাম সেখানে ডেভেলপ হয়। এটাকে সাইকোলজিতে আমরা ভালো বুঝি, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যদি একটু খুব একদম সহজে বলতে চাই, সেখানে তোমাদের সাইকোমোটর ডোমেনে ধরো এই যে আমরা রাইটিং, অনেক সময় দেখবে কিছু স্টুডেন্ট আছে তারা খুব দ্রুত লেখে, এবং কিছু স্টুডেন্ট দেখবে খুব কচ্ছপের গতিতে লেখে, তাদের হাতের লেখা খুব স্লো। তাহলে সাইকোমোটর ডোমেন আমি বলেছিলাম খুব সহজে বুঝিয়ে দেব, যেখানে আমাদের মোটর স্কিল মানে আমাদের যে ফিঙ্গারের যে স্কিল সেটা আমাদের ডেভেলপ হয়। কিভাবে ডেভেলপ হয়? ধরো যার হাতের লেখা খুব স্লো, তাকে আমরা কি করি, তাকে আমরা বলে দিই যে তুমি প্রত্যেক দিন বাড়িতে কিন্তু তোমার হাতের লেখা প্র্যাকটিস করবে। তার মানে কি, হাতের লেখার স্পিডটাকে বাড়াতে হবে। 3 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু সমস্ত উত্তরটা খাতায় লিখে আসতে হবে। এবং তোমার যে সাইকোমোটর ডোমেন বা তোমার যে স্কিল যদি ডেভেলপ না হয়, মোটর স্কিল মানে কি, আমাদের যে ফিঙ্গার বা থামের যে সব স্কিলগুলো, এগুলো যদি ডেভেলপ না হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তাহলে আমরা কি পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি পরীক্ষায় লিখে আসতে পারবো না কোয়েশ্চেনের উত্তরগুলো। তাহলে এটাই হচ্ছে সাইকোমোটর ডোমেন। তাহলে তোমাদের পরীক্ষায় কিভাবে আসতে পারে, যে যদি তোমাদের বলে যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার কোন ডোমেনের মধ্যে পড়ে, তোমরা বলে দেবে কগনিটিভ ডোমেন। তোমাদের যে ফিলিংস বা ইন্টারেস্ট কারোর কিছু, সেটা কোন ডোমেনের মধ্যে পড়ছে, সেটা তোমাদের অ্যাফেক্টিভ ডোমেন। কারোর সাইকোমোটর ডোমেন, কারোর মোটর স্কিল, ফিঙ্গার বা থামের যে বাড়া কমা স্পিডের, সেটা কার মধ্যে পড়ছে, অনায়াসে তোমরা বলে দেবে সাইকোমোটর ডোমেন। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে আমরা ইংলিশটা কিভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহৃত হয়, কেন সেটা দেখলাম, ভারতে ফাংশন দেখলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজের, ইম্পর্টেন্স অফ টিচিং ইংলিশ দেখলাম, আমরা অবজেক্টিভস দেখলাম, আমরা ব্লুমসের 3 অবজেক্টিভস দেখলাম, এবং প্রথমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি স্টেজেস অফ অ্যাকুইজিশন। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে গুরুত্ব সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, অবজেক্টিভ, ফাংশন, সেটা আমরা দেখেছি। এরপরে তাহলে আমাদের বাকি কি থাকলো? আমাদের বাকি থাকলো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি প্রবলেমস অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া, বা আমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ানোর ক্ষেত্রে আমরা কি কি সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ তোমরা দেখবে তোমাদের প্রত্যেকটা স্কুলেই একটা করে বা 3টে করে ইংলিশের টিচার ছিল, কিন্তু তোমরা কি কেউ ইংলিশে ভালো কথা বলতে পারো? মোটামুটি লিখতে পারো। তাহলে ইংলিশ যে পড়ানোর যে স্ট্রাকচার, যে সমস্যা, সেটা কিন্তু অনেক বড় আকার আমাদের এখানে ধারণ করেছে। তাই জন্যই কিন্তু ইংলিশ মিডিয়ামের এত বাড়াবাড়ি, এত দপদপা। তাহলে পরের ক্লাসে আমরা দেখব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমরা কি কি সমস্যার সম্মুখীন হই, সেটা আমরা পরের ক্লাসে ইন ডিটেলে একদম পয়েন্ট বাই পয়েন্ট আমি তোমাদের ব্যাখ্যা করে বলে দেব। তাহলে আজকে আমরা যে পার্ট 2-এ যে টপিকগুলো পড়েছি খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, কারণ নোট ডাউন যদি না করো তাহলে তোমরা কিন্তু পরবর্তীকালে ভুলে যাবে, এবং নোট ডাউন করলে কি হবে, একবার রিভিশন দিলেই তোমরা সেটাকে আবার মনে করতে পারবে। এবং অবশ্যই তোমরা জানাবে লেকচারটা তোমরা কত সহজে বুঝতে পারছো, কারণ সেটা কিন্তু না জানলে আমি আমার লেকচারটাকে আরো মডিফাই করতে পারবো না। আমি ভাববো কি আমি খুব ভালো পড়াচ্ছি, আমিই সেরা, কিন্তু সেটা নয়। কোনো টিচার সেরা নয় যতক্ষণ না পর্যন্ত সে তার স্টুডেন্টকে খুব সহজ ভাষায় সেই টপিকটা বুঝিয়ে দিতে পারছে। তোমরা যদি আমার টপিকটা বা আমার পড়াটা বুঝতে না পারো, তাহলে কিন্তু আমি যে এতক্ষণ লেকচার দিলাম বা আমার যে নলেজ, তার কোনো দাম নেই। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কেমনভাবে এই ইংলিশ পেডাগোগির যে টপিকগুলো আমি বলছি তোমরা কতটা সহজে বুঝতে পারছো, কারণ এই ফিডব্যাকটা আমার জন্য কিন্তু খুব প্রয়োজন। ক্লিয়ার? কেন প্রয়োজন? কারণ আমি আরও নিজেকে ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।